নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দ্বিতীয় মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ, এটা হবে অপশন বি কমে। একের দুই, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, এটা হবে অপশন এ ঘনীভবন। একের তিন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা হবে অপশন এ সুপিরিয়র। একের চার, পৃথিবীর উচ্চতম হ্রদ, এটা হবে অপশন সি টিটিকাকা। দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার ড্যাশ প্রবাহিত হয়, উত্তর হবে বিপরীত দিকে। দুইয়ের দুই, ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়, উত্তর হবে নিরক্ষীয়। দুইয়ের তিন, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে। দুইয়ের চার, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে, উত্তর হবে এস্টেনসিয়া। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, আইটিসিজেড কাকে বলে, উত্তর হবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চল বরাবর মিলিত হয়। এই অঞ্চলকে আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বলা হয়। এখানে বাতাসের কোনো অনুভূমিক প্রবাহ থাকে না, কেবল উল্লম্ব স্রোত দেখা যায়। তাই এই অঞ্চল বরাবর একটি শান্ত ভাব বিরাজ করে। এই কারণে অঞ্চলটির অপর নাম নিরক্ষীয় শান্ত বলয়। তিনের দুই, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, উত্তর হবে রাত্রিবেলায় পার্বত্য ঢাল দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল ও ভারী হয়ে যায়। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো ক্যাটাবেটিক বায়ু। তিনের তিন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, উত্তর হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তাদের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তিনের চার, মৃত্যু উপত্যকা কি, উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু একটি শুষ্ক ও উষ্ণ উপত্যকার অবস্থান দেখা যায়, যেখানে প্রাপ্ত জলে লবণতা এত বেশি হয় যে কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। তিনের পাঁচ, ফার শিল্প কাকে বলে, উত্তর হবে দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে ও লোম থেকে তৈরি পোশাক, ব্যাগ, জুতো ও অন্যান্য প্রসাধনী তৈরির শিল্পকে ফার শিল্প বলে। কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। তিনের ছয়, চাঁদোয়া বলতে কি বোঝো, উত্তর হবে সেলভা অরণ্যের বৃক্ষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্য এই উদ্ভিদের পাতাগুলি পরস্পরের কাছাকাছি থেকে একটি বিস্তৃত স্তরের সৃষ্টি করে। বিভিন্ন উচ্চতার উদ্ভিদগুলি কাছাকাছি অবস্থান করে বিভিন্ন উচ্চতাতে এই স্তরগুলি গঠন করে। এই স্তরগুলিকে চাঁদোয়া বলে। এই স্তরগুলির অবস্থানের জন্য বনভূমির মধ্যে সূর্যের আলো এবং বৃষ্টির জলের ফোঁটা বনভূমির তলদেশে সহজে প্রবেশ করতে পারে না। তিনের ছয়, কার্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে কার্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। যখন অনেকগুলি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা পরস্পরের সমান্তরালভাবে অবস্থান করে তখন তাকে কার্ডিলেরা বলে। যেমন উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে একাধিক নবীন ভঙ্গিল পর্বতশ্রেণী সমান্তরালভাবে অবস্থান করতে দেখা যায়। এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
4-1 আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর হবে ক, আমাজন নদীর মোহনায় স্রোতের গতি খুব বেশি, ফলে নদীবাহিত পলি ও বালি মোহনায় জমা হতে পারে না। খ, আমাজন নদীর মোহনায় আটলান্টিক মহাসাগরের জোয়ারের প্রবল প্রভাব থাকার কারণে পলল সঞ্চিত হতে পারে না। গ, আমাজন নদী দিয়ে বিশাল পরিমাণ জল প্রবাহিত হয়, তাই জলের স্রোতের দ্বারা নদীবাহিত পলি বালি দূরবর্তী স্থানে সঞ্চিত হয়। ঘ, সমুদ্র স্রোতের কারণে নদীবাহিত পলি মোহনায় সঞ্চিত না হয়ে উত্তরে প্রবাহিত হয়ে ব্রাজিল এবং ফ্রেঞ্চ গুয়েনা উপকূল বরাবর সঞ্চিত হয়। উয়া, এই নদীর মোহনা অঞ্চলের মহীসোপানের ঢাল খুব খাড়া হওয়াতে নদী মোহনার নিকটে পলি সঞ্চিত হয় না। 4-2 বলেছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? উত্তর হবে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রেইরি তৃণভূমির অবস্থান। শীতকালে এই অঞ্চলে ব্যাপক তুষারপাত ঘটে, ফলে সমগ্র তৃণভূমি অঞ্চল বরফে ঢেকে যায়, কিন্তু বসন্তকালে এই অঞ্চলের উপর দিয়ে উষ্ণ চিনুক বায়ু প্রবাহিত হওয়াতে বরফ গলে যায়। সেই সময় এখানে বসন্তকালীন গম চাষ করা হয় প্রায় সমগ্র অঞ্চল জুড়ে। তবে এই অঞ্চলের দক্ষিণ অংশে শীতকালীন গম চাষও করা হয়। সমগ্র অঞ্চল জুড়ে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হওয়াতে প্রেইরি অঞ্চলের অপর নাম পৃথিবীর রুটির ঝুড়ি। এরপর 4-3 বলেছে কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। উত্তর হবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিকবিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের উপর সাধারণভাবে এই বল কাজ করে। এই বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু চলাচলের সময় তার প্রবাহের দিকের পরিবর্তন ঘটে। নিরক্ষীয় অঞ্চলের কাছে এই বলের প্রভাব হয় সর্বাধিক এবং মেরুদয়ের কাছে এই বলের প্রভাব হয় সর্বনিম্ন। এরপর 4-4 বলেছে শিশির ও কুয়াশা কি? উত্তর হবে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে। এগুলো হলো শিশির। মেঘমুক্ত রাতে গাছের পাতা, ঘাস, ঘরের চালা ইত্যাদির উপর বেশি শিশির জমা হয়। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে। একে কুয়াশা বলে। শীতকালের রাতে এবং ভোরের দিকে কুয়াশার প্রকোপ বেশি হতে দেখা যায়। এরপর 4-5 বলেছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? উত্তর হবে আরব সাগর থেকে প্রবাহিত হওয়া জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের স্থলভাগের দিকে প্রবাহের সময় পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বাধা পায়। ফলস্বরূপ আর্দ্র বাতাস পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বেয়ে খুব সহজেই ওপরে উঠে যায় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরপর বাতাস পশ্চিম ঢাল অতিক্রম করে পূর্ব ঢালে এসে পড়লে বাতাসে জলীয় বাষ্পের অভাবের জন্য খুব স্বল্প পরিমাণ বৃষ্টিপাত ঘটায়, তাই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল শুষ্ক থাকে। এরপর 5-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তর হবে বায়ুচাপের পার্থক্যই হলো নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ। যেখানে বায়ুচাপ বেশি অর্থাৎ উচ্চচাপ, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম অর্থাৎ নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। এই নিয়ম অনুসারে পৃথিবীর 4টি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে 3টি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহগুলি 3 রকমের হয়, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু। আয়ন বায়ুর সঙ্গে
বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়নবায়ু প্রবাহিত হতে থাকে। নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হয় বলে ওই অঞ্চলে কোনো বায়ুপ্রবাহ ঘটে না। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধের সাধারণত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু হিসেবে প্রবাহিত হয়। মেরুবায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক। মেরুবায়ু প্রধানত উভয় গোলার্ধের মোটামুটি 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। এই বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু হিসাবে প্রবাহিত হয়। এরপর 5.2 বলেছে ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। উত্তর হবে ঘূর্ণ বৃষ্টিপাত সাধারণত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলে সংঘটিত হতে দেখা যায়। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এখানকার সমুদ্রের উপরে কোনো স্বল্প পরিসর স্থানের উষ্ণতা হঠাৎ খুব বেড়ে গেলে একটি শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের উৎপত্তি ঘটে। এই কেন্দ্রটিকে ঘূর্ণবাতের চক্ষু বলে। এখানে বায়ুর চাপ সবথেকে কম থাকে, তাই আশপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে কেন্দ্রে প্রবেশ করার পর উষ্ণ হয়ে ঊর্ধ্বমুখী হওয়ার জন্য ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করে এবং ঘূর্ণবাতের চক্ষুর চারপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এই ঘূর্ণবাতগুলো যত স্থলভাগের দিকে এগোতে থাকে ততই ক্রমশ দুর্বল হয়ে পড়ে, ফলে বৃষ্টি ও ঝড়ের তীব্রতা কমতে থাকে। মৌসুমী বায়ু অধ্যুষিত অঞ্চলে শরৎ আর হেমন্তকালে এই ধরনের ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হতে দেখা যায়। নাতিশীতোষ্ণমণ্ডলের উভয় গোলার্ধের 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের অন্তর্গত কোনো স্থানে নিম্নচাপ তৈরি হলে ক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ু এবং মেরু অঞ্চলে শীতল ও শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। দুই বিপরীতধর্মী বায়ুর পরস্পরমুখী সরণের ফলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। উষ্ণ বায়ু হালকা হাওয়াতে ভারী শীতল বায়ুর উপরে ধীরে ধীরে উঠে যায়। এই উষ্ণ বায়ু জলীয় বাষ্পযুক্ত হওয়ার শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। শীতকালে মধ্য অক্ষাংশের দেশগুলিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত ঘটতে দেখা যায়। এরপর 5.3 বলেছে হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন? উত্তর হবে হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি হল: ক. বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূভাগ। খ. আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে এখানে পরিমিত বৃষ্টিপাত ও অনুকূল উষ্ণতা থাকে। গ. উর্বর চারণোজে মৃত্তিকা। ঘ. হ্রদগুলি থেকে জলসেচের জন্য পর্যাপ্ত জলের যোগান পাওয়া যায়। উয়া. আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ ও শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ। চ. ঘনবসতির জন্য সুলভ কৃষি শ্রমিক ও কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা বর্তমান। হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি হল: ক. খনিজ সম্পদের প্রাচুর্যতা, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ, জিপসাম ইত্যাদি। খ. পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয়। গ. এখানকার খরস্রোতা নদীগুলি এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে। ঘ. উন্নত সড়ক ও জল পরিবহনের সুবিধা। উয়া. বনজ ও প্রাণীজ কাঁচামালের পর্যাপ্ত যোগান। চ. ঘনবসতিপূর্ণ হওয়াতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। চ. স্থানীয় পুঁজিপতিদের বিনিয়োগের জন্য পর্যাপ্ত মূলধনের সহায়তা পাওয়া যায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে
অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।